গত বছর অগাস্ট মাসেই ডিসিশন হয় যে বিএনপি জাতীয় নির্বাচন ছাড়া আর কোনো ধরনের কোনো নির্বাচনে যাবে না। এই ডিসিশন মোটামুটি, কারণ বিএনপি ফোকাস থাকবে জাতীয় নির্বাচনের ব্যাপারে, এই ডিসিশন মোটামুটি ডিসেম্বর পর্যন্ত কেউ কোনো ঝামেলা করে নাই। ডিসেম্বরের শেষে এই বছরের জানুয়ারি থেকে দলের ভিতর কতিপয় নেতা পুশ করা শুরু করে যে আমাদেরকে টেস্ট কেস হিসেবে ডাকসু নির্বাচনে যাওয়া উচিত, এবং এইটা নিয়ে আলোচনা শুরু হয়। তখন তারা বিএনপি কিছু করে, কি বলে, জরিপের স্টাইলে খোঁজখবর নেওয়া শুরু করে। তারা খোঁজখবর নিয়ে দেখে যে ইউনিভার্সিটিগুলির অবস্থা ভালো না, সেইখানে ডাকসু নির্বাচন করা এই মুহূর্তে ঠিক হবে না। এই ঘটনা পরবর্তীতে আরও গড়ায়, বলা হয় যে আপনারা শুধু হলে, আপনারা স্পেসিফিকভাবে খবর নেন যে বিএনপি ভালো করতে পারবে। ওই সময় দেখা যায় যে আরও কিছু খোঁজখবর নেওয়া হয়, জরিপের মতো করা হয়, সেখানেও খুব একটা ভালো রেজাল্ট আসে না। হাইকমান্ড থেকে মোটামুটি নাই বলে দেওয়া হয় যে এটা নির্বাচন করা যাবে না। তো সেই সময় বিএনপির একাধিক নেতা তাদের কাছে গিয়ে, আমাদের অনেক সাহেব গিয়ে হাজির হন। উনি গিয়ে প্রেজেন্ট করেন যে ইটস অ্যান অপরচুনিটি নতুনদেরকে সামনে নিয়ে আসার। নির্বাচনে তো আমরা কত আর খারাপ করব, আমরা তো হয়তো 10টার মধ্যে, গুরুত্বপূর্ণ 3টার মধ্যে হয়তো একটা হারাবো, এর থেকে খারাপ আর বিএনপি কী করবে। সো এই নির্বাচন আসলে করা উচিত। ওই সময় তারা কিছু ফেক ডেটা দিয়ে প্রেজেন্টেশন বানায়, ম্যানেজমেন্টকে দেখায় যে সিচুয়েশন অনেক ইমপ্রুভ হয়েছে, বিএনপির গ্রহণযোগ্যতা বাড়ছে, এই কারণে আমরা এইটাতে অংশগ্রহণ করতে পারি। এবং ওই যে ফেক ডেটা দেখায় দলকে রাজি করানো হয় এটা করার জন্য। এবং সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো, এই যে দলকে রাজি করানো হয়, করানোর পর অনেকের কাছে এই দায়িত্বটা পড়ে যে এই যে এই ইয়ং ছেলেপেলেদেরকে নিয়ে একটা টিম বানানোর পর এদেরকে কাকে কাকে নমিনেশন দিবে সেটা ঠিক করা। এটা করার সময় সে সিনিয়রদেরকে পাত্তা দেয় নাই। দলের যারা সিনিয়র নেতারা আছে, যারা দীর্ঘ সময় ছাত্র রাজনীতি করে আসছে, তাদের সাথেও খুব একটা বেশি কানেকশন ছিল না এই পুরা কাজটা করার সময়। ফলে পরবর্তীতে যা হয়েছে, যে যেমন আমি অনেকে নিয়ে অনেক কথা বলতে পারি, একটা টক শোতে অ্যানি ভাইয়ের কথা আমার ভাল লাগে না, কিন্তু বাংলাদেশের ছাত্র রাজনীতি নিয়ে কাজ করতে হলে উনাকে ইনভলভ করতেই হবে, ঠিক না? উনি এই পুরো প্রসেসের মধ্যে কোথাও ইনভলভ ছিল না। সেরকমভাবে যারা বাংলাদেশের ছাত্র রাজনীতির সাথে দীর্ঘদিন ধরে জড়িত ছিল, তাদের কারোরই সেরকম কোনো ইনভলভমেন্ট ছিল না। ওই যে কয়জন নেতা তারেক রহমানকে বা টপ ম্যানেজমেন্টকে এটা বুঝাইতে পারছেন, ওই কয়জন নেতাই এই অনেকরে দিয়ে ফ্রন্ট ফেসিং করে এই নির্বাচনটায় অংশগ্রহণ করার জন্য মোটামুটি ব্যবস্থা করছে। এবং আরও কিছু ব্যাপার আছে, তারা তুলনামূলক ইয়ং একটা প্যানেল তৈরি করছে, এটা ভালো জিনিস তুলনামূলক। কিন্তু আপনি যখন তুলনামূলকভাবে একটা ইয়ং প্যানেল তৈরি করবেন, দলের ভিতর যারা আরেকটু ওল্ডার আছে ছাত্র দলের ভিতর, তাদের তো বাইন নিতে হবে তাদেরকে। এটা তো আর রেজিমেন্টেড পার্টি না, এটা তো মানে না, মিলিটারি না, তাদেরকে বাইন নিতে হবে। অথবা তাদের বাইন নিতে গিয়ে যদি আপনি বুঝতে পারেন যে তাদের বাইন পাওয়া যেতেছে না, সেই ক্ষেত্রে তো আপনার অ্যানি ভাইয়ের মতো যারা ছাত্র রাজনীতি করে আসছে দীর্ঘদিন, তাদেরকে ইনভলভ করতে হবে। এবং তারা, অ্যানি ভাইয়ের মতো মানুষ একজন সিনিয়রকে ডাইকে বলতে পারবে, এই আলসামি করিস না তো, ওরে সাপোর্ট কর। এরা সাপোর্ট করছে ঠিকই, যথেষ্ট পরিমাণে সাপোর্ট করছে, কিন্তু এই সাপোর্টটা আরও অনেক বেশি পাওয়া সম্ভব হইতো, কিন্তু তারা মোটেও রাজি হয়নি। আর আমরা কিভাবে জানি? এই ঘটনা আমি শুনছি অনেকবার, কিন্তু এগুলি তো আর বলা যায় না প্রকাশে। হারছে, এখন তো আমাদের বলতেই হবে। আরও কিছু জিনিস বলি। অত্যন্ত স্পষ্টভাবে দলকে বুঝায় বলা হয়েছে যে ছাত্র দলের ছেলেমেয়েরা ক্যাম্পাসেই ঢুকতে পারতো না, সেই জায়গায় ছাত্র শিবিরের ছেলেপেলে ক্যাম্পাসে ছিল। ইটস এ হিউজ অ্যাডভান্টেজ ক্যাম্পাসে থাকা। প্রতিদিন শত শত মানুষ আপনার ফেস দেখে, ভিউজ ইম্পর্টেন্ট। দ্বিতীয় হলো যে 5ই আগস্টের পর তারা পুরোটা দখল করে ফেলছিল, তারা প্রত্যেকটা হলে তারা দখল করে ফেলছে। সেই জায়গায় প্রশাসনের সহযোগিতাও পায় নাই, আর ছাত্রদল ওয়াজ নিউ টু দি ক্যাম্পাস, ক্যাম্পাসে তাদের কোনো স্পেস ছিল না। এইটাও তাদেরকে বুঝায় বলা হয়েছে যে এই সব কারণেই নির্বাচনটা করা ঠিক হবে না। আর দেখেন আমরা কত বড় একটা রিস্ক নিয়ে ফেললাম। অনেকেই বলতেছেন এটাতে জাতীয় নির্বাচনে এটার কোনো রেজাল্ট আসবে, মানে প্রভাব হবে না। জাতীয় নির্বাচনে এটার অনেক বড় প্রভাব না থাকলেও কম বা বেশি এক একজনের মতো এক এক রকম প্রভাব থাকবে,
এটা না বলার উপায় নাই। দ্বিতীয়টা হলো ঢাকা শহরের ভিতরে 2টা পাওয়ার সেন্টার যেটাকে যে কোনো নির্বাচিত সরকার ভয় পায়। একটা হলো ক্যান্টনমেন্ট মিলিটারি, আরেকটা হলো ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। এটার আশেপাশে আরও 7, 8টা 10, 12টা কলেজ টলেজ সব কিছু আছে। সো ঢাকা ইউনিভার্সিটি যদি বিএনপির হাতে না থাকে, পজিটিভলি বলতেছি, জোর করে পিটায় না, ওই যুগ শেষ। পিটাপিটি মারামারি কামড়াকামড়ি বাস্তানির যুগ শেষ। পজিটিভলি যদি বিএনপির হাতে না থাকে, এটা যদি শিবিরের হাতে থাকে, বিএনপি যদি একটা সরকার গঠনও করে, যেটা নিয়ে আমরা হাসাহাসি করতাম, যে অনেকে বলে না যে 2 বছরও টিকবে না, যেটা নিয়ে আমরা কন্টিনিউয়াসলি হাসাহাসি করে আসছি যে 2 বছর টিকবে না, আমিও বিশ্বাস করি না যে 2 বছর টিকবে না, কোনো কথা নেই। কিন্তু এই যে 2 বছরও টিকবে না, এটার পথে প্রথম পদক্ষেপটাই গতকালকে ঘটে গেছে, যে ঢাকা ইউনিভার্সিটি ওদের হাত থেকে ছুটে গেছে। আর ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা আগের মতো ট্র্যাডিশনাল এডুকেশন সিস্টেম থেকে এখন আর আসে না। এখান থেকে মাদ্রাসার থেকে অনেক মানুষজন আসে, তাদের ইসলামের প্রতি দুর্বলতা আছে, থাকাটা খুবই স্বাভাবিক, এবং তাদেরকে ম্যানিপুলেট করা শিবিরের জন্য খুবই সোজা। পাশাপাশি শিবিরের হিউজ কোচিং নেটওয়ার্ক আছে, তারা এগুলি ব্যবহার করছে। এই ছিল এই ইয়েতে আসার কি বলে না আসার কারণ, এবং বুঝায় সুঝায় আসার কারণ এই নির্বাচনে। নাও এখন আসি তারা করছেটা কি। তারা বেসিক্যালি নিজেরাই অনেকটা নিজেরাই টাকা পয়সা নিয়ে প্রমোশন করছে, পার্টনারে দিয়ে ভিডিও টিডিও বানাইছে। মধ্যেখান থেকে তারা দলটাকে কত বড় একটা বিপদে ফেলে দিল, যে একটা জাতীয় নির্বাচনের আগেই একটা পরাজয় দিয়ে প্রথম নির্বাচনটা গেল। এবং গতকাল কি তারা দুপুরের পরে বুঝতে পারছে যে এইটা আর বের করতে পারবে না। তখন তারা করলো কি টার্গেট, তখন যেই নির্বাচন তাদের কোনো সময় জিতারই কথা না, আমরা তো জানি এগুলি তো আর বলা যায় না পাবলিকলি। আমার দল যদি একটা ইলেকশনে যায়, আমাকে তো দলকে সাপোর্ট করতেই হবে, ঠিক না? আমি তো বিএনপির সমর্থক, আমি তো সবার সামনে বলবো না যে নির্বাচনে যাওয়ার মুখে তো বলবো না আমি যে নির্বাচনে যাওয়া ঠিক হবে না। এনিওয়ে, গতকালকে তারা দুপুরের পর যখন বুঝতে পারছে যে এই নির্বাচন তাদের পক্ষে জিতা সম্ভব না, তখন তারা যেটা করলো, তারা এইটার দায় শাহেদ ভাইয়ের উপর, আমাদের মির্জা ভাইয়ের উপর, আমাদের উপর চাপানোর চেষ্টা করলো। আত্মসমালোচনা তো করলোই না, নিজেরা দলকে টেনে যে মাটিতে নামায় সেই দোষটা আরেকজনের। আমরা নির্বাচনে নিয়ে গেছি, আমরা বলছি ডাকসু ইলেকশন করতে, আমাকে দেখান তো যে শাহেদ ভাইয়ের একটা ভিডিও যেটার মধ্যে শাহেদ ভাই বলতেছে ডাকসু নির্বাচন হওয়া উচিত, মির্জা ভাইয়ের একটা লেখা যেটার মধ্যে মির্জা ভাই বলতেছে ডাকসু ইলেকশন হওয়া উচিত। আমার একটা দেখান তো, আমি কোনো জায়গায় ডাকসু ইলেকশন ঘোষণা হওয়ার আগে আমি কোথাও বলছি ডাকসু ইলেকশন হওয়া উচিত? ওনারাই তো টেনে নিয়ে আসছে, ওনারা নিয়ে আসছে পর আমরা মাঠে নামছি। আমরা তো দলকে সাপোর্ট করবো, এরাই নিখস, ওনাদের মতো তার পালায় যাবো না, আরেকজনের কাছে দোষ দিব না। হ্যাঁ, টাকা পয়সাও কিন্তু ওনারাই পাইছে। আপনি দেখেন, আমরা প্রফেশনাল মানুষজন, আমরা আমাদের মতো প্রফেশনাল কাজ করি, আমাদের কোনো টাকা পয়সার দরকার নাই। কিন্তু তারা কি আমাদের কিন্তু আমরা কি চাই? আমরা চাই যে দল টাকা পয়সা সঠিক জায়গায় খরচ করুক, যাতে ইয়ং ছেলেপেলেদের স্কিল ডেভেলপমেন্ট হয় এবং বিএনপির প্রচারণাটা পজিটিভ হয়। এইটা আমরা চাই। আর এরা কি একটা মেস করে এই দোষটা সুন্দর করে আমাদের উপর চাপাই দিতেছে। এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো, একটা গল্প দিয়ে শেষ করি, এটা একটা সত্যি গল্প, আমি নামগুলি সব বানায় বলবো। তা আমার এক বস ছিল একটা বাংলাদেশের টেলিকমিউনিকেশন কোম্পানিতে চাকরি করার সময়, ওনার নাম মনে করেন খলিল। তো খলিল সাহেব একদিন হলুদ রঙের একটা শার্ট পরে বাসায় আসছে, অফিসে আসছে। খলিল ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে নিচে লিফটের সময়। তো আমি ফাইজলামি করে বলতেছি, আমার ডাকনাম হলো অঙ্কু, আমি ফাইজলামি করে বলতেছি যে খলিল ভাই, আপনি এটা কি হলুদ হালকা গু কালারের একটা শার্ট পরে আসছেন? তো উনি হাসতে হাসতে কইতেছে যে তোর ভাবি কিনা দিছে, এটা পরা ছাড়া আমার কোনো উপায় ছিল না। অঙ্কুর মজা নিবি না, আমার এগুলো মজা নিবি না বলে আমার কান্দে হাত রাখছে। সে আমার কান্দে হাত থেকে দাঁড়ায়, সে বলতেছে যে তুই তো শয়তানের হাড্ডি, তুই খালিদরে দেখা শিখ যে কিভাবে বসের সাথে কথা বলতে হয়। এলিভেটরটা খুললে পরেই খালিদ বইসা আছে, খালিদ দেখবি লাভ দা উঠা এসে আমার একটা কমপ্লিমেন্ট দিব, তুই তো চারতে পারস না, তুই প্রমোশন পাবি কেমন? উনি আমার সাথে ফাইজলামি করতেছে। এলিভেটরটা খোলা মাত্র খালেদ ভাই তার কিউবিকেল থেকে লাভ দিয়ে এসে কয় যে ভাই, এই শার্টের কালার বেশিরভাগ মানুষজন পরলে তারা বান্দরের মতো লাগবে, একমাত্র আপনিই পারতেছেন ক্যারি করতে। আমারে তখন উনি আসতে করে ধাক্কা মেরে কি প্রমোশন তরে দিব না, তো খালিদের দিব না কি তরে দিব, ফাইজলামি করে হাসাহাসি করতেছে। যাই হোক, এই খালিদ সাহেব তার ঈদের ছুটির 3 দিন নষ্ট করে চাঁপাইনবাবগঞ্জ গিয়ে ঘুরে ঘুরে আমার বসের জন্য, খলিল ভাইয়ের জন্য কাজের মেয়ে জোগাড় করে নিয়ে আসলো, নিজের ঈদের ছুটি নষ্ট করে। বুঝছেন, সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো
এই কাজের মেয়ে নিয়ে আসার পর তো সে খুব খুশি, ভাবির সাথেও তার হ্যাভি যোগাযোগ, ভাইয়ের সাথে তো আছেই, উনার প্রমোশন আর ঠেকাইকে। হ্যাঁ, আমরা সবাই শিওর যে এইবার উনার প্রমোশন হয়ে যাবে খালিদ ভাইয়ের। মজার জিনিস হলো কোরবানি ঈদের আগ দিয়া ওই কাজের মেয়ে বাসার সমস্ত গয়না চুরি করে পালায় গেল। বিএনপির বড় বড় নেতা, যে 2জন বা 3জন নেতা এই অনেকদের মতো, অনেক এবং পান্নাদের মতো পাটপারকে ব্যবহার করে ভাবতেছেন আপনারা আগে বাড়বেন। আপনারা খালি একবার ভাবেন যে আপনারা তারেক রহমানের কাছে কি পরিমাণ ছোট হয়েছেন, আপনাদের ডিসিশন মেকিংয়ের ক্ষমতা তারেক রহমানের কাছে কোথায় গিয়ে দাঁড়াইছে। আপনারাই ভাবেন, আপনারা একেবারে আমার ওই এক্স কলিগের মতো অবস্থা। আপনারা যেই কাজের মেয়ে দিচ্ছেন ওই কাজের মেয়ে গয়না চুরি করে পালাইছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।